ওকে, তাহলে আমরা গত ক্লাসে ডিজিটাল টু অ্যানালগ ডিজিটাল ডেটা থেকে কিভাবে তোমরা ডিজিটাল সিগন্যাল কনভার্ট করতে পারবে সেই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। কিভাবে একটা এনকোডার ডিজিটাল ডেটাটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ফর ডেটা ট্রান্সমিশন। তোমরা জানো কম্পিউটার যে তথ্যগুলা ডেটাগুলো থাকে কম্পিউটার জেনারেটেড, ওগুলা নরমালি কি থাকে, বাইনারি ডেটা থাকে, তাই না? 0 1 0 1 এগুলা ডিজিটাল ডেটা। তো এগুলা যখন কোনো একটা লং ডিস্টেন্সে পাঠানো হয়, লং ডিস্টেন্সে যখন ডেটাটা পাঠানো হয় তখন কিন্তু এরকম মানে ওই ডিজিটাল ডেটা থাকে না। ওটা পরবর্তীতে এনকোডারের মাধ্যমে পরবর্তীতে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা হয়। ওই ডিজিটাল সিগন্যালটা ওই লং ডিস্টেন্সে পাস হয়, লং ডিস্টেন্সে পাস হয়, বুঝতে পারতেছো? তাহলে রিসিভারের কাছে আরেকটা ডিকোডার থাকে, রিসিভারের কাছে আরেকটা ডিকোডার থাকে যেটা দিয়ে সে ওটাকে ডিকোড করে, একটা ডিজিটাল সিগন্যালকে সে ডিকোড করে আবার পরবর্তীতে ডিজিটাল ডেটাতে কনভার্ট করে। তো এটা আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আর যে টপিকটা আলোচনা করা হয় নাই সেটা হচ্ছে ডিজিটালের কিছু সিগন্যাল এবং ডিজিটাল ডেটার মধ্যে কিছু ছোট ছোট কিছু ইনফরমেশন আছে যেগুলা জানা উচিত তোমাদের। যেমন এখানে লাইন কোডিং একটা টেকনিক আছে। লাইন কোডিংটা হচ্ছে তুমি কিভাবে একটা একটা ডেটাকে এনকোড করা হয়, কিভাবে সেটা আবার ডিকোড করা হয় এবং সেটা ডিজিটাল সিগন্যালটা রিপ্রেজেন্ট করে কিভাবে। অর্থাৎ আমরা যখন লং ডিস্টেন্স, আমি আবার বলতেছি, লং ডিস্টেন্সে যখন ডেটা পাঠাবো তখন ওটা ডিজিটালি সিগন্যাল থাকে না। যেমন তুমি যদি কিবোর্ড থেকে একটা এক্সটার্নাল কিবোর্ড অথবা ইন্টারনাল কিবোর্ড যদি কিবোর্ড থেকে কম্পিউটারের মধ্যে ডেটা পাঠাও, তাহলে সেটা অবশ্যই ডিজিটাল টু ডিজিটাল ডেটাই হয়। কিন্তু যদি একটা পিসি থেকে আরেকটা দূরবর্তী কোনো একটা জায়গায় ডেটা, অন্য একটা পিসিতে ডেটা পাঠাচ্ছ, তখন এই যে মিডিয়াম বা ট্রান্সমিশন মিডিয়াম যেটা, ওই মিডিয়াম দিয়ে যখন আমরা ডেটা পাঠাই তখন সেটা আসলে ডিজিটাল ডেটাতে পাঠানো হয় না, ওটা পাঠানো হয় ডিজিটাল সিগন্যালে। এখন কিভাবে আমরা একটা ডিজিটাল সিগন্যালকে, সরি, ডিজিটাল ডেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি, এইটাকে আমরা বলতেছি লাইন কোডিং। এখন লাইন কোডিং এর কিছু স্কিম আছে, কিছু টেকনিক আছে, ওই টেকনিক ফলো করে আমরা ডিজিটাল ডেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করি। এর আগে কিছু বৈশিষ্ট্য আছে, লাইন কোডিং এর কিছু বৈশিষ্ট্য আছে বা যে কিছু প্রপার্টিস আছে, আমরা ওগুলো একটু দেখি। ফার্স্ট হচ্ছে সিগন্যাল এলিমেন্ট ভার্সেস ডেটা এলিমেন্ট। সিগন্যাল এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে উপাদান, তাই না? ক্ষুদ্র একটা উপাদান। সিগন্যাল হচ্ছে সিগন্যাল, অর্থাৎ ডিজিটাল সিগন্যালের একটা ক্ষুদ্র এলিমেন্টটাকেই বলতেছি আমরা সিগন্যাল এলিমেন্ট। ডেটা এলিমেন্ট হচ্ছে তুমি একটা ডেটা হচ্ছে সিকোয়েন্স অফ ডিজিট, রাইট? 0 1 0 1 এরকম কিছু ইনফরমেশন থাকতে পারে। ওই ইনফরমেশনের একদম ক্ষুদ্র যে ইনফরমেশনটা, যেমন শুধু এক বিট যে ইনফরমেশনটা, ওটা হচ্ছে ডেটা এলিমেন্ট। অর্থাৎ কোনো একটা ডেটার ক্ষুদ্রতম এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে ডেটা এলিমেন্ট। বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে বলা আছে যে একটা ডেটা এলিমেন্ট এবং সিগন্যাল এলিমেন্ট যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের গোল হচ্ছে সবসময় কি করবা, সেন্ড ডেটা এলিমেন্টস, অর্থাৎ ডেটা এলিমেন্টস গুলোকে আমরা সেন্ড করব। কিভাবে সেন্ড করব? ইউজিং অফ সিগন্যাল এলিমেন্ট। অর্থাৎ এ ডেটা এলিমেন্ট ইজ দ্য স্মলেস্ট এন্টিটি, একটা ক্ষুদ্র এন্টিটি। ডেটা এলিমেন্ট একটা ক্ষুদ্র এন্টিটি যা রিপ্রেজেন্ট করে পিস অফ ইনফরমেশন, একটা ক্ষুদ্র ইনফরমেশনের একটা অংশ, এটা ছোট একটা বিট। দিস ইজ এ বিট। বুঝতে পারতেছো? ইন ডিজিটাল কমিউনিকেশন, ডিজিটাল সিগন্যাল এলিমেন্টস ক্যারিজ ডেটা এলিমেন্টস, অর্থাৎ একটা সিগন্যাল, ওই সিগন্যাল এলিমেন্টটা আসলে ডেটা এলিমেন্টটা ক্যারি করে। যেভাবে আমরা একটা ডিজিটাল ডেটাকে ক্যারি করে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করে পরবর্তীতে লং ডিস্টেন্সে পাঠানো হয়, এই যে ক্যারি করার কাজটা ডিজিটাল সিগন্যাল করতেছে, তার মানে ডিজিটাল ডেটাকে ক্যারি করার কাজ করে ডিজিটাল সিগন্যাল। এ সিগন্যাল এলিমেন্ট ইজ দ্য শর্টেস্ট ইউনিট অফ এ ডিজিটাল সিগন্যাল। তাহলে সিগন্যাল এলিমেন্ট মানে হচ্ছে ডিজিটাল সিগন্যালের শর্টেস্ট এলিমেন্ট, শর্টেস্ট ইউনিট, একদম ক্ষুদ্রতম ইউনিট যেটা।
ওইটাকে আমরা সিগন্যাল এলিমেন্ট বলতেছি। তাহলে ডেটা এলিমেন্টস আর হোয়াট উই নিড টু সেন্ড। সংক্ষেপে যদি বলা হয়, ডেটা এলিমেন্ট হচ্ছে সেইটাই যেটা আমরা সেন্ড করব, সিগন্যাল এলিমেন্ট হচ্ছে সেইটা যার দ্বারা আমরা সেন্ড করব। ডেটা এলিমেন্টস হচ্ছে ক্যারি করা হয়, সিগন্যাল এলিমেন্ট হচ্ছে ক্যারিয়ার। সিগন্যাল এলিমেন্টটা ওই ডেটা এলিমেন্টটাকে ক্যারি করে। এখানে একটা রেশিও দেখানো হয়েছে, আর দিয়ে একটা রেশিও বোঝানো হয়, অর্থাৎ একটা ডেটা এলিমেন্ট পাঠাতে আমাদের কি পরিমাণ সিগন্যাল লাগতেছে, সেইটার সিগন্যাল এলিমেন্ট লাগতেছে, ওটার প্রপার মানে কি বলে রেশিওটা কি বলা হয়, আর, অর্থাৎ ডেটা এলিমেন্ট ডিভাইডেড বাই সিগন্যাল এলিমেন্ট, ওটা হচ্ছে আমাদের আর বা রেশিও। আচ্ছা, এখানে তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ, এই এখানে চারটা অপশন দেয়া আছে, চারটা ফিগার দেয়া আছে, ডায়াগ্রাম, তাই না? এখানে দেখো প্রত্যেকটা, এই ফার্স্ট এ নাম্বারটাতে দেখো ওয়ান ডেটা এলিমেন্ট পার ওয়ান সিগন্যাল এলিমেন্ট, অর্থাৎ একটা সিগন্যালের জন্য একটা ডেটা, একটা সিগন্যালের জন্য একটা ডেটা। তাহলে এইটার রেশিওটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1, কারণ কারণ হচ্ছে ডেটা এলিমেন্ট ডিভাইডেড বাই সিগন্যাল এলিমেন্ট, 1/1, which is ratio is equal to 1। আশা করি বুঝতে পারছো। বি নাম্বারটাতে দেখো একটা ডেটা রিপ্রেজেন্ট করতে আমাদের দুইটা সিগন্যাল লাগছে, তাহলে আমাদের এখানে রেশিও হচ্ছে 1/2, কারণ ডেটা এলিমেন্ট হচ্ছে 1 আর সিগন্যাল এলিমেন্ট হচ্ছে 2, অর্থাৎ সিগন্যাল এলিমেন্ট হচ্ছে দুইটা, যে কারণে রেশিও হচ্ছে হাফ। এখানে বুঝতে পারতেছো, সিগন্যালটা দেখে বোঝা যাচ্ছে যে এক বিট ট্রান্সফার করতে আমার সিগন্যাল লাগতেছে দুইটা, এখানে এক বিট ট্রান্সফার করতেছে আমার সিগন্যাল লাগতেছে একটা। বুঝা গেছে? এখানে এই 1 এর জন্য সিগন্যাল হচ্ছে এইটা, এই 0 এর জন্য সিগন্যাল হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, দুই ডেটা এলিমেন্ট, অর্থাৎ একটা সিগন্যাল এলিমেন্ট দ্বারাও কখনো কখনো দুই বা ততোধিক ডেটা পাঠানো যায়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে বেশি সুবিধা, যদি একটা সিগন্যালের মাধ্যমে তুমি বেশি ডেটা পাঠাতে পারো সেটা ভালো, এটার ব্যান্ডউইথ কম থাকবে, কারণ ব্যান্ডউইথ ডিপেন্ড করে সিগন্যালের উপর। আচ্ছা, তারপরেরটা দেখো, চারটা ডেটা পাঠাতে পারছো তিনটা সিগন্যালের মাধ্যমে, তাহলে এটা আরো ভালো, অর্থাৎ এটা রেশিও হচ্ছে 4/3, এটা থেকে এটা ভালো বেশি, কারণ এটার রেশিও হচ্ছে 2। যাই হোক, এরপরে আসি আমরা ডেটা রেট ভার্সেস সিগন্যাল রেট। ডেটা রেট কি জিনিস? ডেটা রেট হচ্ছে এক সেকেন্ডে তুমি কতগুলো ডেটা পাঠাতে পারছো, ওটা আমরা 3 নাম্বার চ্যাপ্টারে পড়েছিলাম। ডেটা রেট হচ্ছে এক সেকেন্ডে কি পরিমাণ ডেটা পাঠাতে পারছো, অর্থাৎ কি পরিমাণ ডেটা এলিমেন্টস পাঠাতে পারছো, এটার সংক্ষেপ ইউনিট হচ্ছে বিপিএস, মানে বিট পার সেকেন্ড। সিগন্যাল রেট হচ্ছে সিগন্যাল এলিমেন্ট, এক সেকেন্ডে কতগুলো সিগন্যাল এলিমেন্ট পাঠাতে পারছো সেটা হচ্ছে সিগন্যাল রেট। এইটার একক হচ্ছে বড। এটার একক কি? বড। তাহলে সিগন্যাল রেট হচ্ছে সেই জিনিস, এক সেকেন্ডে কি পরিমাণ সিগন্যাল এলিমেন্ট পাঠানো যাচ্ছে, এটা হচ্ছে সিগন্যাল রেট। তাহলে এটার একক হচ্ছে বড। এইটাকে কখনো কখনো পালস রেট বলা হয়, আবার কখনো মডুলেশন রেট বলা হয়, আবার কখনো কখনো বড রেটও বলা হয়। তো এই সিগন্যাল ডেটা রেট এবং সিগন্যাল রেটের উপর ইয়ে করে রিলেশনশিপ যদি আমরা বিল্ড আপ করি, তাহলে দেখা যায় ডেটা রেটকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, সিগন্যাল রেটকে যদি এস দ্বারা প্রকাশ করি, তাহলে রেশিও ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এস। এটাকে সাজিয়ে যদি লেখা যায় তাহলে এস ইজ ইকুয়াল টু এন বাই আর। ঠিক আছে, বুঝতে পারতেছো? এই রেশিওটা কখনো কখনো ডিফারেন্ট হয়, কেস ভেদে, বিভিন্ন কেস থাকে এখানে। যদি সবগুলা নাম্বার জিরো হয়, মানে বুঝাতে পারছি না মনে হয়, এই যে তুমি যদি যখন 101 না হয়ে যদি সিকোয়েন্স অফ নাম্বার ডিজিট যদি সবগুলা জিরো হয় অথবা সবগুলা 1 হয়, তখন তো একটা প্রবলেম হয়ে যেতে পারে, কারণ এনকোডার ডিকোডার যেটা থাকবে এইটা
এই যে ডিকোডার যেটা থাকবে ওটা ডিকোড করার সময় আসলে কনফিউজড হয়ে যাবে যেটা আসলে কি অরিজিনাল ডেটা কিনা, যে কারণে আমাদের রেশিওটার হিসাব করার প্রয়োজন হয়। এইটা এই যে এখানে লেখা আছে আর হ্যাজ বিন প্রিভিয়াসলি ডিফাইন্ড, অলরেডি আর আমরা সম্পর্কে আলোচনা করেছি। এটা ডিপেন্ডস করে ডেটা প্যাটার্নের উপর। এই যে এস সমান এন বাই আর, এটা কিসের উপর ডিপেন্ড করে? ডেটা প্যাটার্ন। প্যাটার্ন বিভিন্ন ধরনের হতে পারে, একটা হচ্ছে সবগুলা 1 হতে পারে, অথবা সবগুলা 0 হতে পারে, অথবা এমনও হতে পারে যে অল্টারিং করতেছে 0 এবং 1। তাহলে এই ধরনের ক্ষেত্রে 3টা কেস হতে পারে, ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে 3টা কেস হতে পারে। একটা হচ্ছে ওর্স্ট কেস, বেস্ট কেস, আর একটা হচ্ছে এভারেজ কেস। এই 3টা কেসের উপর বেস করে আমরা এটা সূত্রটাকে আরেকটু মডিফাই করেছি, যেটা এস এভারেজ ইজ ইকুয়াল টু সি ইনটু এন ইনটু 1/r, যেটার একক হচ্ছে বড, কারণ এটা এস দ্বারা সিগন্যাল এলিমেন্ট বোঝানো হয়, তাহলে সিগন্যালের একক হচ্ছে বড। এই সিটা কি? সি হচ্ছে আমাদের কেস ফ্যাক্টর, সি হচ্ছে আমাদের কেস ফ্যাক্টর, কারণ আমাদের এখানে বিভিন্ন কেস থাকতে পারে, পোস্ট কেস, বেস্ট কেস এবং এভারেজ কেস। এভারেজ কেসের ক্ষেত্রে নরমালি 1/2 হবে। যাই হোক, তো এর আগে আমরা ব্যান্ডউইথ সম্পর্কে আলোচনা করেছিলাম, ওটা বুঝতে পেরেছিলে তোমরা। কিন্তু ব্যান্ডউইথের একটা নতুন জিনিস, সেটা হচ্ছে ব্যান্ডউইথ এর আগে পড়েছিলাম আমরা কখনো কখনো ফ্রিকোয়েন্সি বেঁধে ব্যান্ডউইথ ইনফাইনাইট হয়, কিন্তু রিয়েল লাইফে ব্যান্ডউইথ কখনো ইনফাইনাইট হয় না। এই যে এখানে শর্ট সংক্ষেপে লেখা আছে, although the actual bandwidth of a digital signal is infinite, the effective bandwidth is finite. রিয়েল লাইফে যে ব্যান্ডউইথটা পাওয়া যায় সেটা হচ্ছে ফাইনাইট ভ্যালু। ওটা এখন পর্যন্ত 3 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমরা ব্যান্ডউইথ কখনো কখনো ধরে নিয়েছিলাম সেটা ইনফাইনাইট হতে পারে, কিন্তু এরপর থেকে এখন থেকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেখানে সবসময় আমরা ইফেক্টিভ ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করব। তারপরে তুমি যখন ডেটা ট্রান্সমিশন করবা, ডেটা ট্রান্সমিশন যখন করবা, ডিজিটাল ডেটাকে যখন ডিজিটাল সিগন্যালে কনভার্ট করো, তখন যে কিছু কিছু কম্পোনেন্ট আছে ওইগুলা মাথায় রেখে ডেটা ট্রান্সমিশন করতে হয়। প্রথম হচ্ছে বেসলাইন ওয়ান্ডারিং। বেসলাইন ওয়ান্ডারিং এটা কি জিনিস? তুমি যখন একটা ডিজিটাল সিগন্যাল, যখন রিসিভার ক্যালকুলেটস রানিং অ্যাভারেজ অফ রিসিভড সিগন্যাল পাওয়ার যখন রিসিভ করে, কারণ ডিজিটাল সিগন্যাল তো ভোল্টেজের উপর ডিপেন্ড করে সিগন্যালটা তৈরি হয়, এইটাকে বলা হয়, এই এভারেজ যে পাওয়ারটা সেটাকে বলা হয় বেসলাইন। দ্য রিসিভার ক্যালকুলেটস এ রানিং অ্যাভারেজ অফ দ্য রিসিভড সিগন্যাল পাওয়ার। কি করে? এই যে ডেকোডারটা, এই ডেকোডারটার কাজ হচ্ছে সিগন্যাল, ডিজিটাল সিগন্যালটাকে সে কনভার্ট করবে এবং ওটা দেখবে যে কি পরিমাণ ভোল্টেজে আসতেছে, ওটাকে সে রিসিভ করবে। রিসিভ করার উপর বেস করে, কোথায় ছিলাম, দ্য রিসিভার ক্যালকুলেটস রানিং অ্যাভারেজ, সে ক্যালকুলেশন করবে, অ্যাভারেজ ক্যালকুলেশন করবে, ওটা রিসিভ করবে, যেটাকে আমরা বলতেছি সিগন্যাল পাওয়ার। এটাকে আমরা বলি বেসলাইন। এখন বেসলাইনের ক্ষেত্রে ওয়ান্ডারিং হচ্ছে সেইটাই যদি অনেকগুলা সিকোয়েন্স অফ ডিজিটস আর সেম, যেমন সবগুলো যদি 0 হয় তাহলে এর ভোল্টেজ আমরা পাবো না, এটা ডিসি কম্পোনেন্ট হয়ে যাবে, অথবা সবগুলা যদি 1 হয়ে যায় তাহলেও আমরা পাবো না, এটা ড্রিফটিং হয়ে যাবে, এটা একটা প্রবলেম তৈরি হবে। কারণ ডিকোডার যখন ডেটা ডিকোড করতে যাবে তখন মনে করবে যে এটা হয়তো এই ডিজিট না, এটা মানে সামহাও এটা করাপ্টেড হয়ে গেছে, তো এটা একটা প্রবলেম। তো এটাকে আমরা, এই প্রবলেমটাকে বলতেছি বেসলাইন ওয়ান্ডারিং। তো ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যাতে এই জিনিসটা মাথায় রাখতে হয় যে সবগুলো যাতে 1 অথবা সবগুলো যাতে 0 না হয়, এই বিষয়টা মাথায় রাখতে হয়। ডিসি কম্পোনেন্টস কখনো কখনো তুমি যখন, হ্যাঁ এরকম হতে পারে যে সবগুলো যখন 1 দিচ্ছ অথবা সবগুলা 0 দিচ্ছ, তো তোমরা তো ডিসি ইয়ার কারেন্টের কথা মনেই আছে, ডিসি কারেন্টটা কিরকম থাকে,
ডিসি কারেন্ট নরমালি তুমি এরকম দেখবা, এরকম স্ট্রেইট লাইন, অথবা এরকম স্ট্রেইট লাইন থাকবে, অথবা জিরোতেও সেটা থাকতে পারে স্ট্রেইট লাইন। তাহলে ডিসি কম্পোনেন্ট এরকম হয়, তাই না? এখানে কোনো সিগন্যালের কোনো পার্থক্য আসে না, ভোল্টেজটা অলওয়েজ সেম থাকে। তো ইন কেস যদি আমাদের ডিজিটাল সিগন্যালে সবগুলা ডেটা জিরো থাকে অথবা সবগুলা ডেটা ওয়ান থাকে, তখন এটা কি হবে? এটা নরমালি ডিসি কম্পোনেন্টের মতোই আচরণ করবে, তাই না? এইটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হয়। এরপর আসি সেলফ সিঙ্ক্রোনাইজেশন। সেলফ সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে ইন্টারভাল দেওয়া, অর্থাৎ যখন ডিকোডার সরি এনকোডার যখন একটা ডিজিটাল ডেটাকে এনকোড করতেছে, যে যে রেটে এনকোড করতেছে, ডিকোডার সেই রেটে যাতে ওই ডিজিটাল সিগন্যালটাকে ডিকোড করে। কথা মনে হয় বুঝো নাই। তুমি এখানে আসো, একটা ডিজিটাল ডেটা যখন যে ক্লক স্পিডে একটা এনকোডার ওই ডিজিটাল ডেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলো, যে ক্লক স্পিডে ওই ডেকোডারটাও সেই রকম কাজ করতে হবে, না হলে তার যে ডেটাটা আছে ওই ডেটা করাপ্টেড হয়ে যেতে পারে। বুঝতে পারো না এই ব্যাপারটা? এই যে এখানে দেখো, যদি রিসিভার ক্লক ইজ ফাস্টার অর স্লোয়ার, যদি একটা, মনে করো তুমি একটা এনকোডার যেটা ডেটা সেন্ড করতেছে, সে যে ইন্টারভাল ব্যবহার করতেছে প্রত্যেকটা বিটের জন্য, যে ইন্টারভাল ব্যবহার করছে, এখন রিসিভার যদি এর বেশি ফাস্ট হয়, এর বেশি ইন্টারভাল ব্যবহার করে বা খুব কম সময় ব্যবহার করে, কিন্তু যদি সে রিসিভ করে, তাহলে বিটের পার্থক্য দেখা দিবে, মিসম্যাচ হয়ে যাবে। এইটা একটা সমস্যা, ওইটাও আমাদের মাথায় রাখতে হয় ডিজিটাল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। সাপোজ যদি এরকম ক্ষেত্রে হয়, যদি এরকম হয়, তাহলে এরকম একটা ডেটা আছে, ওটা যখন রিসিভ হবে তখন ডেটাটা এরকম হয়ে যাবে, যদি সেটা ফাস্টেস্ট হয়। তাহলে বুঝতে পারতেছো, সেলফ সিঙ্ক্রোনাইজেশন মানে হচ্ছে এই এনকোডার এবং ডিকোডারের মধ্যে যে টাইম ইন্টারভাল আছে, বিট টাইম ইন্টারভাল, ওটা অলওয়েজ সেম থাকতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ, এটা ডেটাটা আসলে পাঠানো হয়েছে, এই ডেটাটা, ঠিক আছে? তো রিসিভ হয়েছে কি এখানে ওয়ান, কিন্তু সে রিসিভ করছে ওয়ান ওয়ান, অর্থাৎ ডেটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে ক্লক স্পিডটা অবশ্যই সেম থাকতে হবে। এখানে যে রেটে একটা প্রতিটা বিটের জন্য যে ক্লক টাইম ব্যবহার করা হয়েছে, এই রিসিভারের কাছেও সেই সেম টাইম ক্লক স্পিড থাকতে হবে। আমরা গত ক্লাসে লাইন কোডিং সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমরা তো কেউ দেখো নাই, তাহলে তোমরা তো এখন বুঝতে পারবা না। আগে এই ক্লাসটা তোমরা দেখে নিলে ভালো হতো, কারণ আমি এনআরজেড, ইউনিপোলার এবং পোলার স্কিম এই সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। এখানে একটু বলে নেই। সরি, আমরা বলেছিলাম লাইন কোডিং টেকনিক, অর্থাৎ ডিজিটাল ডেটাকে আমরা এই 3 ভাবে 5 ভাবে আমরা সিগনালে কনভার্ট করতে পারি। প্রথমে আসি ইউনিপোলার এনার্জেট। একটা টাইমের রেসপেক্টিভে এক পাশে থাকবে, একটা বিটের জন্য একটা সিগন্যাল, আরেকটা বিটের জন্য আরেকটা সিগন্যাল। তাহলে ওয়ানের জন্য পজিটিভ, জিরোর জন্য জিরো, ওয়ানের জন্য পজিটিভ, জিরোর জন্য জিরো। এটা হচ্ছে নন রিটার্ন টু জিরো। ইউনিপোলারের ক্ষেত্রে দুই ভাবে থাকতে পারে, দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আরজেড আর একটা হচ্ছে এনআরজেড, নন রিটার্ন টু জিরো, অর্থাৎ জিরোতে সে রিটার্ন করবে না। এখানে ওয়ান এর জন্য ওয়ানের যে টাইম স্প্যান আছে, আছে ওয়াইড আছে, ওই উইডে ওয়ান কখনো জিরোতে আসে নাই। জিরো জিরোতে থাকুক সমস্যা নাই, কিন্তু ওয়ান কখনো জিরোতে আসে নাই, অর্থাৎ সে কখনো রিটার্ন করবে না। কিন্তু আমরা দেখব রিটার্ন টু জিরোতে যখন স্কিমটা দেখব, তখন দেখবা প্রত্যেকটা বিটের জন্য সে একবার জিরোতে আসতেছে। যেমন এখানে পোলার স্কিমের ক্ষেত্রে যদি আমরা দেখি, পোলার স্কিমে
এখানেও এনআরজেড আই এল একটা আছে আর একটা আছে এনআরজেড আই, ওটা তোমরা ভিডিওটা দেখে নিবা, বুঝতে পারবা। এবার আসি আমরা রিটার্ন টু জিরো, অর্থাৎ জিরোতে রিটার্ন করবে, জিরোতে রিটার্ন করবে কোন একটা স্কিম, মানে ডেটাটা জিরোতে রিটার্ন করবে। এখন এই পোলার স্কিমের জন্য এটা এটা কোথায় পড়তেছি আমরা, এটা টপিকটা কি, এটা টপিক হচ্ছে আমরা পোলার আরজেড স্কিমটা দেখতেছি। আমি এর আগের গুলা কিন্তু ভিডিওতে বলে দিয়েছি, ইউনিপোলার এর যে দুইটা টাইপ আছে, এই যে দুইটা টাইপ, ইউনিপোলারের ক্ষেত্রে এনআরজেড এবং পোলারের ক্ষেত্রে এনআরজেড আরজেড। এখন আরজেডটা আমরা এনআরজেডটা দেখেছিলাম, ইউনিপোলারের ক্ষেত্রে এনআরজেড আরজেড, পোলারের ক্ষেত্রে এনআরজেড পর্যন্ত দেখেছিলাম, এই 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 দুইটা দেখেছিলাম। এখন আমরা দেখতেছি আরজেড। আরজেড মানে রিটার্ন টু জিরো, অর্থাৎ জিরোতে রিটার্ন করবে, বুঝতে পারতেছো? এখন যে স্কিমটা ব্যবহার করতেছি এটা হচ্ছে এটা এটা মনে রাখবা, এইটা এক একজন দুইটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ডক্টর, ভুলে গেছি নামটা, সায়েন্টিস্টের নাম, ডক্টর কি যেন ছিল নাম, আর একটা হচ্ছে আই ট্রিপলি। এই তিনটা স্ট্যান্ডার্ড, দুইটা স্ট্যান্ডার্ড, তারা তারা এইরকম ডেটা এনকোডিং করার জন্য এই টেকনিকগুলো দিয়েছে। তাহলে আমরা চাইলে এটা রিপ্রেজেন্টিং টেকনিক, অর্থাৎ একটা ডিজিটাল সিগনালে কনভার্ট করার টেকনিক মাথায় রাখতে হবে, আর যার উপর বেস করে ব্যান্ডউইথটা ডিফাইন করা হয়। আচ্ছা যাই হোক, পোলার আরজেড স্কিম, দেখো এখানে জিরোর জন্য একটা সিগন্যাল ব্যবহার করা হয়েছে এবং যেটা আরজেড, আরজেড মানে রিটার্ন টু জিরো, জিরোতে রিটার্ন করবে। দেখো এখানে কিছুক্ষণ অর্ধেক টাইম, একটা জিরোর যে টাইম স্প্যান্ড আছে ওটার অর্ধেক টাইম পর্যন্ত সে নেগেটিভ ছিল, পরবর্তী জিরোতে রিটার্ন করছে। এখন অর্থাৎ আমি একটু, যদি তোমাকে এরকম ডেটা থাকে, যেটা দেয়া থাকে, আচ্ছা যদি তোমার কাছে এরকম ডেটা থাকে, একটা জিরো, একটা ওয়ান, আর একটা জিরো, আর একটা ওয়ান, এরকম ডেটা তোমাকে দেয়া আছে। এখন তুমি পোলার পোলার আরজেড পোলার আরজেড স্কিমটা ব্যবহার করছো। প্রথমে কি করবা, এরকম স্প্যান, টাইম স্প্যান দিয়ে দিবা, প্রথমে লাইন ড্র করবা, প্রত্যেকটা বিটের জন্য একটা টাইম স্প্যান লাগবে, ঠিক আছে? এরপরে এই শুনতে পাচ্ছ তো, কোনো রিপ্লাই আসতেছে না? জি স্যার। আচ্ছা, তারপরে উইথ রেসপেক্টিভ টাইম এরকম একটা টাইম দিয়ে দিলা অ্যাক্সিস। এখন কি করবা, জিরোর জন্য যে সিগন্যালটা আছে, জিরোর জন্য এরকম সিগন্যাল, জিরোর জন্য এরকম, জিরোর জন্য এরকম এরকম। তাহলে এইটা কখন কতটুকু হবে, জিরোর যে টাইমটা আছে এই অর্ধেক টাইম পর্যন্ত সে নেগেটিভ থাকবে, পরবর্তীতে আবার জিরোতে রিটার্ন করবে। জিরো বলতে এই এখানে আমরা জিরো বলতেছি আর উপরটা বলতেছি ওয়ান, এইটুকু হচ্ছে ওয়ান, এটা হচ্ছে নেগেটিভ মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান, এটা জিরো, এটা মাইনাস ওয়ান। তাহলে কি হচ্ছে, মাইনাস ওয়ান থেকে সে জিরোতে রিটার্ন করছে, ঠিক আছে? বুঝতে পারতেছো? আর ওয়ান এর জন্য সেটা কি হবে, ওয়ান এর জন্য আবার পজিটিভ ওয়ান থেকে জিরোতে রিটার্ন করবে, ওয়ান এর জন্য পজিটিভ ওয়ান থেকে জিরোতে রিটার্ন করবে এই ওয়ান এর জন্য। অর্থাৎ এরকম, এই যে পজিটিভ ওয়ান এখানে না, এখান থেকে জিরোতে রিটার্ন করবে অর্ধেক টাইম পর্যন্ত, এই যে জিরোতে রিটার্ন করছে, কিন্তু এটা কানেক্টেড হতে হবে, এটা কানেক্টেড করা লাগবে, এটা আমরা কানেক্ট করে দিলাম। তাহলে পরবর্তীতে আবার আসছে কি, আবার জিরোতে আসছে, তাই না? তো জিরোর জন্য আবার কি সিগন্যালটা কি, জিরোর জন্য সিগন্যাল হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা এটাও কানেক্ট হয় নাই, তাই না? এটা আবার কানেক্ট করে দিব। এই ওয়ান এর জন্য সিগন্যালটা কিরকম কিরকম, এইরকম,
তাহলে এটাও কানেক্ট হয় নাই, কানেক্ট করে দিব। এইটা হচ্ছে পোলার আরজেড এর লাইন স্কিম, লাইন কোডিং স্কিম। বুঝতে পারতেছো? তাহলে রিটার্ন টু জিরো, অর্থাৎ সবসময় জিরোতে রিটার্ন করবে। দেখো প্রত্যেকটা বিটের জন্য অর্ধেক টাইম পরেই কিন্তু সে জিরোতে রিটার্ন করছে। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে একটা ডিজিটাল ডেটাকে তুমি যখন অ্যানালগ সিগন্যালে কনভার্ট করলা, সেটা ডিকোড করার ক্ষেত্রে একই টেকনিক ব্যবহার করতে হবে, যে কারণে ওই লাইন কোডিং স্কিমটা ফলো করতে হয় ডিকোডার এবং এনকোডারের ক্ষেত্রে। কারণ একই টেকনিক যদি না হয় তাহলে ডেটার সিকোয়েন্স ঠিক থাকবে না। তুমি জিরো পাঠাইলা এখানে, আর যদি এনকোডার আরেকটা স্কিম ব্যবহার করে, তাহলে তো ওর কি বলে ওই ডেটাটা করাপ্ট হয়ে যাবে, অন্য একটা ডেটা চলে আসবে, ইনফরমেশন ভুল আসবে, তাই না? তো একই স্কিম ব্যবহার করতে হয় আর কি। আচ্ছা, কোথায় ছিলাম? জি স্যার, এইখানে তো -1 গেল স্যার, ওই যে 1 থেকে যে সময় 0-তে গেল। হ্যাঁ, এখন তো স্যার যে হাফ টাইম ব্যবহার করার কারণে এটা হয়নি স্যার। হাফ টাইমে মানে? এখানে তো স্যার হাফ টাইমে চেঞ্জ হলো না স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বিটের জন্য আমি বলি, প্রত্যেকটা বিটের জন্য একটা ক্লক টাইম থাকে। ওই ক্লক টাইম পার হাফ হাফ ক্লক টাইমে সে জিরোতে রিটার্ন করবে। ঠিক আছে, তুমি যেটা বলছো ঠিক আছে। এবং যেটার জন্য রেশিও হচ্ছে হাফ। হাফ কেন? কারণ দুইটা সিগন্যাল এলিমেন্ট লাগতেছে তোমার একটা ডেটা পাঠানোর জন্য। তাহলে 2/1, সরি 1/2, কারণ উপরে হচ্ছে ডেটা জি স্যার। এলিমেন্ট, উপরে হচ্ছে ডেটা এলিমেন্ট, নিচে হচ্ছে তোমার সিগন্যাল এলিমেন্ট। সিগন্যাল পাঠাচ্ছ তুমি দুইটা, আর ডেটা পাঠাচ্ছ তুমি একটা, অর্থাৎ দুইটা সিগন্যালের জন্য ডেটা হচ্ছে একটা। যে কারণে বিট যদি 4টা হয়, তুমি সিগন্যাল পাঠাচ্ছ 8টা, তাহলে তার ব্যান্ডউইথ তো বেশি লাগবেই, অর্থাৎ ব্যান্ডউইথটা বেশি লাগতেছে। এখন দেখো এই যে ব্যান্ডউইথটা অনেক জি বেশি, স্যার। কারণ জি সিগন্যালের উপর বুঝছি। ডিপেন্ড করে কিন্তু ব্যান্ডউইথটা ইয়া করা হয়। যদি সিগন্যাল বেশি পাঠাতে হয় তাহলে ব্যান্ডউইথটাও বেশি লাগবে। আচ্ছা, এরপরের যে টপিকটা, এই যে লাইন কোডিং স্কিমের মধ্যে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে বাইফেস, তাই না? এই যে বাইফেস, এটাকে এটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তো দুইটাই একই টেকনিক, কিন্তু দুইটা দুই স্ট্যান্ডার্ড মেনটেন করে আর কি। একটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড। আর আরেকটা হচ্ছে ওই ডক্টরের কথা যেটা আমি বললাম, নামটা ভুলে গেছি। আচ্ছা, যাই হোক। তো আসো আমরা দেখি বাইফেস, যেটা ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এই দুইটা আমরা দেখবো। এখানে লাইন স্কিমটা দেখো, এখানে ম্যানচেস্টারের ক্ষেত্রে যে জিরোর জন্য যে সিগন্যালটা, এটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ তোমরা? জিরোর জন্য সিগন্যালটা হচ্ছে এরকম, ওয়ানের জন্য সিগন্যালটা হচ্ছে এরকম। একই টেকনিক, কিন্তু এটা হচ্ছে এনআরজেড। এটা কি? এনআরজেড। এনআরজেড মানে নন রিটার্ন টু জিরো, জিরোতে সে রিটার্ন করবে না। দেখো এখানে জিরোতে রিটার্ন করে নাই, রিটার্ন করেছে জিরো থেকে ডিরেক্ট -1-এ চলে গেছে। জি সরি, +1 থেকে ডিরেক্ট -1-এ, জিরোতে রিটার্ন করে নাই। আচ্ছা, তাহলে এটার কাজটা কিরকম দেখাই একটু। ধরো এইটা ডেটাটা হচ্ছে 010011, 010011। এটার জন্য তুমি এরকম ড্র করবা। প্রত্যেকটা বিটের জন্য আমাদের টাইম স্ট্যাম্প লাগে, অর্থাৎ কিছু বিট, একটা বিট পাঠানোর জন্য কিছু সময় লাগে। ওই সময়টাকে আমরা এখানে ক্লক টাইম বলি, ঠিক আছে? আচ্ছা, তো প্রত্যেকটা বিটের জন্য আমরা এরকম একটা স্কিম দাঁড় করালাম। আচ্ছা, এরপরে আমরা আসি জিরোর জন্য কি বলেছিলাম? জিরোর জন্য এইটা, জিরোর জন্য এইটা, আর এটা হচ্ছে ওয়ানের জন্য।
0 এর জন্য এইটা, 1 এর জন্য এইটা, তাই না? আচ্ছা, এবার আসি, এখন যেহেতু আমরা 0 পেয়েছি তাহলে আমরা কি করব, একদম 0 থেকে একদম 1 থেকে -1 পর্যন্ত আমরা এখানে একটা একটা টাইম দেই, অ্যাক্সিস দেই। অ্যাক্সিসটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এইটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। তাহলে 1 এর, তাহলে সিগন্যালটা 0 এর জন্য এই সিগন্যাল, আর 1 এর জন্য এই সিগন্যাল। আবার 0 এর জন্য এই সিগন্যাল, 0 এর জন্য আবার এই সিগন্যাল, 1 এর জন্য এটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? 1 এর জন্য আবার এই সিগন্যাল, 1 এর জন্য আবার এই সিগন্যাল কানেক্ট করতে হবে। তাহলে তুমি ম্যানচেস্টার পেয়ে যাবে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তারপরে আমাদের কাছে পরের যে টপিকটা, সেটা হচ্ছে পরের যে টাইপটা আছে ওটা IEEE দিয়েছে, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার। তো ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার একটু ভিন্ন, পুরোটা সেম কিন্তু একটু ভিন্ন। যাই হোক, 0 এর জন্য ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে এরকম, কিভাবে বলে, এই যে তোমাদের দেখাই, আমি দেখলে বুঝতে পারবা। এরকম 0 এর জন্য আসবে এখান থেকে এইভাবে, একটা বিটের জন্য, শুধু 0 এর জন্য এটা। আরেকটা বিষয় হচ্ছে যখনই সেটা ইনভার্স হবে, এটা ইনভার্স তখনই হবে যখন বিট 0 আসবে। বিট 0 আসবে যখন, তখন সেটা ইনভার্স করবে। যেমন এই জায়গাগুলায় সে ইনভার্স করেছে, বাকিগুলোতে ইনভার্স করে নাই। কারণ হচ্ছে যখন বিট আসবে, পরের বিট যখন 1 আসবে তখন ইনভার্স করবে না। আর 0 এর জন্য সিগন্যালটা হচ্ছে এরকম, 1 এর জন্য সিগন্যাল আগে যেটা ছিল ওইটাই, কিন্তু আগে 1 এর জন্য ছিল উল্টা জেড, তাই না? উল্টো জেড না? আর এখানে 1 এর জন্য এরকম। এখন বলবা যে একটা এক এক রকম কেন? কারণ এক একজন এক এক রকম আইডিয়া দিয়েছে। IEEE স্ট্যান্ডার্ড এরকম বলছে, আর ম্যানচেস্টার যে ডক্টর, ওই নামটা মনে আসতেছে না কেন, সে দিয়েছে এরকম। বুঝতে পারতেছো? তো এখানে আসলে কিছু করার নেই, তোমাদের মনে রাখতে হবে। যদিও প্রশ্নের মধ্যে আমি বলে দিতে পারি, কারণ মনে রাখাটা একটা টাফ ব্যাপার, ঠিক আছে? 0 এর জন্য আমি বলে দিতে পারি এরকম একটা সিগন্যাল, 1 এর জন্য একটা সিগন্যাল, কারণ মনে রাখা তো টাফ, তাই না? তোমাদের কাজ হবে শুধু এরকম লাইন কোডিং স্কিমটা জেনারেট করা, যে একটা নির্দিষ্ট বিটের জন্য কিভাবে সেটা কাজ করে, কিছু বিটের জন্য, কিছু ইনফরমেশনের জন্য কিভাবে সেটা কাজ করে। আমি বলে দিব যে এই ম্যানচেস্টারের ক্ষেত্রে সিগন্যালটা হচ্ছে এরকম, 1 এর জন্য এরকম, ইয়ার জন্য এরকম। তাহলে তোমাদের আর পড়াশোনার তো কঠিন লাগবে না, ঠিক আছে? তো দেখো এখানে যে বিষয়টা, এখানে দেখো পরবর্তীতে কি বলা আছে। এখানে দেখো এখানে ব্যান্ডউইথটা কম, কারণ প্রথমটাতে দেখো এটার 0 এর জন্য একটা সিগন্যাল, 1 এর জন্য একটা সিগন্যাল, 0 এর জন্য একটা সিগন্যাল, মানে প্রত্যেকটা বিটের জন্য একটা সিগন্যাল। তো বুঝতে পারতেছো এখানে ব্যান্ডউইথ কম আসবে। তাহলে ঠিক আছে, আমার ফোন আসছে, আমি ভার্সিটিতে যেতে হবে। আর তোমাদের টপিকটা ছিল এইটুকু পর্যন্ত। আমরা আশা করব যে, আমি আশা করব তোমাদের গত ক্লাসের ভিডিওটা দেখে নিবা, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার থাকবা। কারণ হয়তো আমার মনে হচ্ছে যে তোমরা এখনো বুঝো নাই, কারণ হচ্ছে ওই গত ক্লাসের ভিডিওটা দেখা নাই। তাহলে তোমাদের কাজ হবে, এখন যদি ক্লাস না থাকে ওইটা আগে দেখে নিবা, ঠিক আছে? আর রেকর্ড, আমি স্লাইডগুলা গত ক্লাসের যে যে ক্লাসের স্লাইডটা পড়েছিলাম চ্যাপ্টার 3, ওই স্লাইডগুলোও দিয়েছি তোমাদের।
রেকর্ডটা দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে জানাবা। এখন বুঝতে অসুবিধা আছে, কোনো কোয়েশ্চেন আছে এখানে? উত্তর দিবা? আপাতত না স্যার। গুড, ঠিক আছে। স্যার আপাতত কোনো কোয়েকশন নাই। ওকে, একটা মিনিট তোমরা হোল্ড করো। হ্যাঁ, ক্লাস শেষ, তোমরা এখন যেতে পারো। আমি এন্ড করে দিব। জি স্যার, করে দিন। ওকে।